দেখবো বাংলাদেশের মানুষজন। আইফোন 17 হয়ে যাবে 1,000-2,000 টাকাতে। কোন প্ল্যানেটে আছি? প্ল্যানেট ধর্মতলা। ভাবা যায় মাটিতে আবার রেলগাড়ি। কলকাতা শহর তেমন একটা ইমোশন প্রত্যেকটা বাঙালির কাছে। ক্যামেরা লেন্সে আজকে কলকাতার দ্বিতীয় দিনের ব্লগটি নিয়েই চলে এলাম। সকাল সকাল হোটেল ছেড়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে কলকাতায় আসার আমার সেকেন্ড ডে। তো সকালবেলা আমি রুম ছেড়ে দিয়েছি, কারণ আজকে আমি বাড়ি ফিরবো। আর এটা এখন ম্যাডাম স্ট্রিটে আছি কলকাতা। সকাল যেহেতু সেজন্য চা তো খেতেই হবে, বাঙালি বলে কথা। কলকাতায় এসেছি, কলকাতাতে চা খেতেই হবে। আজকে তো একটুও রোদ্দুর নেই, সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু বাতাসও আছে। কিন্তু কলকাতায় তো গরম থাকবেই, এত বড় শহর। ম্যাডাম স্ট্রিটে একটা অফিসিয়াল কাজের জন্য এসেছি। সেই কাজটা হয়ে গেলে ট্রিটমেন্টের জন্য একটা অন্য জায়গায় যাব। আর আমি কলকাতা আসার পর থেকে যেখানে যেখানে গিয়েছি বেশিরভাগ আমি ক্যাব ইউজ করেছি, ওলা ক্যাব যেগুলো হয়। যারা হাঁটতে পারে না, কলকাতা মানে কিন্তু হাঁটতেই হবে। আপনাদেরকে আমি ক্যামেরাতে ভালো করে বলে দিচ্ছি, কলকাতা আসা মানে প্রচণ্ড এনার্জি আর হাঁটা নিয়ে আসা। আমি ক্যাব ইউজ করেছি, ক্যাবে করে আমি খুব ভালোভাবেই নিজের গন্তব্যে পৌঁছে গেছি। এটা কলকাতা শহরের একটা খুব ভালো ফ্যাসিলিটি। তো চাটা এখন এনজয় করা যাবে। তাহলে আপনাদেরকে এখন ট্রাম দেখাবো। এটা হচ্ছে কলকাতার ঐতিহ্য ট্রাম, যেটা মাটির ওপর দিয়ে রেলের মতো চলে। ভাবা যায় মাটিতে আবার রেলগাড়ি। এটাই ট্রাম, এটাই কলকাতা। এখন আছি কলকাতার চাঁদনি চক মার্কেটে। খুব কম দামে, খুব কম দামে ইলেকট্রিক জিনিসের জন্য বিখ্যাত। আইফোন 17 হয়ে যাবে 1,000-2,000 টাকাতে, কিন্তু সেটা আসল না নকল আপনাদেরকে দেখে নিতে হবে, ওটার দায়িত্ব আমার না। সাত সকালে দোকান সেরকম ভাবে খোলেনি, তাই জমজমাটি ব্যাপারটা এখনো পর্যন্ত নেই। মজার ব্যাপার হচ্ছে যে অফিসটার জন্য এসেছি, সে অফিসটাই খুঁজে পাচ্ছিলাম না। একটু খোঁজাখুঁজির পর অবশেষে অফিসটা খুঁজে পেলাম। কাজ শেষ করে বাইরে বেরিয়েও এলাম। এই জায়গাটা দেখে একটু পুরনো কলকাতা মনে হচ্ছে। এত ভিড় দেখবো না, জানতাম ভিড় তো হবেই কলকাতায়। মানুষ প্রচণ্ড মানে পরিষ্কার নয়, পরিষ্কার জিনিসটা একদম কলকাতায় নেই। তবে সাউথ কলকাতায় একটু হলেও পরিষ্কার, কিন্তু অন্যান্য কলকাতার জায়গাগুলো পরিষ্কার নয়। আমি একজন বাঙালি, আমি এখানকারই বাসিন্দা হয়ে আমি খুবই দুঃখিত যে বাইরের মানুষজন এসে কলকাতা নিয়ে কী জিনিস পোষণ করবে ওটা নিয়ে। তা আমি চাইবো যেন একটু রাস্তাঘাটগুলো পরিষ্কার রাখা হোক, কারণ বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে, অনেক বিদেশি ট্যুরিস্ট আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তারা যে কী ভাববে আমাদের কলকাতাটাকে নিয়ে, আমি সেটাই ভেবে ভেবে রাতে আমার অনেকটা ঘুমও হয়নি। তাই আমি চাই না রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার থাকে, এটুকুই আমার চাওয়া। আর এই হলুদ ট্যাক্সি আমাকে বারবার জানান দিচ্ছে যে হ্যাঁ তুমি কলকাতাতেই আছো। ক্যাবে উঠে পড়লাম। এবার যাব মল্লিক বাজার আইএনকে। মায়ের ব্যাকবোনে দীর্ঘদিন থেকে সমস্যা আছে, তাই আইএনকেতে আসা। আইএনকে মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। এদের যথেষ্ট খ্যাতি আছে। এই যে লাল বিল্ডিংটা আপনারা দেখছেন এখন, এরকম বিল্ডিং কলকাতায় সচরাচর চোখে পড়ে। ভারতের অন্যান্য মেগা সিটির থেকে কলকাতায় ব্রিটিশদের ছোঁয়া এখন অনেক বেশি। সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে হোটেল ওবেরয়। আইটিসির মতোই বড় বড় শহরে এদেরও হোটেল আছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে কলকাতা মিউজিয়াম। এটা ভারতের সবথেকে পুরনো মিউজিয়াম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিউজিয়াম। সামনে যেসব উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখছেন, এগুলো সবই কমার্শিয়াল বিল্ডিং। এটা হচ্ছে সেই দা 42 বিল্ডিং, যেটা আমাদের ভারতের সব থেকে উঁচু বিল্ডিং। কলকাতার বেশিরভাগ বিল্ডিং বাইরে থেকে জরাজীর্ণ মনে হলেও ভেতরে আছে ঝা চকচকে আধুনিকতার ছোঁয়া। কত মহান ব্যক্তিদের জন্ম এই কলকাতা শহরে, তাদের মহান কৃতিত্ব উপহার দিয়েছে এই পৃথিবীকে এখান থেকেই। একসময় তারা এই রাস্তাতে হেঁটে চলে বেরিয়েছেন। এশিয়ার একমাত্র শহর যেখানে 6টা নোবেল প্রাইজ জড়িত আছে। মেডিকেল চেক আপের জন্য আইএনকে খুবই বিখ্যাত আর খুব ভালো একটা জায়গা। দেখা যাক কিভাবে কি হয়। প্রতিবেশী দেশ থেকে অনেকেই কলকাতা
কলকাতা চেক আপ করতে আসে, তার মধ্যে বিশেষ করে হচ্ছে বাংলাদেশি মানুষজন যারা কলকাতা চেক আপের জন্য আসে, তাদেরকে বলবো এখানে একবার এসে আপনারা ভিজিট করুন, আপনারা দেখাবেন কেমন কি হয়। এরকম ইন্ডিয়ান হিসাবে বলছি, জায়গাটা চিকিৎসার জন্য ভালো। আমি এইমাত্র হসপিটাল থেকে বের হলাম, যা যা কাজ ছিল হয়ে গেছে। আর এখানে এতটাই শব্দ, আপনারা তো শুনতে পাচ্ছেন, প্রচণ্ড শব্দ, অনেক গাড়ি। আসলে বড় শহর হলে যা হয়, আর কলকাতা বলে কথা। ধর্মতলার এই চৌমাথা ইতিহাসের কত কিছুরই সাক্ষী আছে। ব্রিটিশদের রাজত্ব, 1947 সালের স্বাধীনতা, তার পরবর্তী যুগ ও বর্তমান সময়, কত কিছুর সাক্ষী নিয়ে নিশ্চুপ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে চারপাশ। সামনের রাস্তাটা চলে গেল ইডেন গার্ডেনের দিকে, যে ইডেন গার্ডেনে শরৎচন্দ্রের দেবদাস একবার গ্রাম থেকে এসে ইডেন গার্ডেনে রাত কাটিয়েছিলেন। এসপ্ল্যানেডে আছি, এসপ্ল্যানেড ধর্মতলা। এটা যেটা দেখছেন সেটা হলো ঘণ্টাঘর। এখানেও অনেক ইতিহাস আছে সত্যজিৎ রায়কে নিয়ে। অবশেষে স্প্ল্যানেড থেকে হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। কলকাতা শহরকে নিয়ে যতই বলি ততই কম বলা হবে। এর অলিতে গলিতে ছিটিয়ে রয়েছে ইতিহাসের অনেক পাতা। একটা সময় ভারতের রাজধানী ছিল বলে কথা। এবার ক্যামেরা লেন্সে উকি মারছে কলকাতার আইকন ও পরিচিতি, হাওড়া ব্রিজ। 705 মিটারের এই দীর্ঘ ব্রিজটা 1936 সালে বানানো শুরু হয় আর সম্পন্ন হয় 1942 সালে। ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ কৃতিত্ব, যা সম্পূর্ণ নাটবোল্ট দিয়ে তৈরি পৃথিবীর বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। 1965 সালে অফিসিয়ালি এই ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে। এই ব্রিজের ওপরে আনুমানিক 1 লক্ষ গাড়ি চলে প্রত্যেক দিন। ব্রিজের ওপরে যাওয়ার সময় হুগলি নদীর মনোরম দৃশ্য ও স্নিগ্ধ বাতাস কানে কানে বলে যায় আমি কলকাতা। তাহলে এখন এত ক্লান্তির পরে বাড়ি ফেরার পালা, ভেবেই মনটা এত আনন্দিত হচ্ছে। হ্যাঁ, ঘোরার মধ্যে আনন্দ আছে, কিন্তু ঘোরার পরে যে বাড়ি ফিরছি বা এই জিনিসটার মধ্যে আনন্দ আর কিছুতে নেই। এটার মূল্য আলাদা, এটার লেভেল আলাদা। বড় বড় বিলবোর্ড আর অ্যানাউন্সমেন্ট আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি স্টেশনেই রয়েছি। ট্রেন ধরার আগে ফুড প্লাজা থেকে পেট ভরে লাঞ্চ করে নিলাম। ট্রেনে উঠে গেছি, এবার বাড়ি ফিরবো, খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবো। অনেক কিছু নতুন অভিজ্ঞতা হলো, অনেক কিছু স্মৃতি জড়িত হলো। কলকাতা শহর তেমন একটা ইমোশন প্রত্যেকটা বাঙালির কাছে। আর আমি সবাইকে এটাই বলবো যে একবার হলেও কলকাতা আপনারা আসবেন, কলকাতা এসে মাস্ট কয়েকটা জায়গা আপনারা ভিজিট করবেন। আজকের ব্লগটা এবং এই কলকাতার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। এরকম আরও ব্লগ দেখার জন্য আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসবো আপনাদের সামনে, কথা দিচ্ছি।